আমি ম্যাথমেটিক্স গুলো যখন সলিউশন করাই, একটা ম্যাথ করাছি মানে একটা ম্যাথ না, এই ম্যাথের এগেইনস্টে অনেকগুলো কথা বলি। এই ম্যাথটা কি কি ভাবে আপনার সামনে উপস্থাপন করা যায়, হ্যাঁ, এই ম্যাথটা কি কি ভাবে চেঞ্জ হতে পারে, হ্যাঁ, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোকপাত করি আপনাদের সামনে। আর চেষ্টা করি যে ওই ম্যাথের ভিতরে যতগুলো ইউনিট আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করা, এবং ওই ম্যাথটাকে আর কি কি ভাবে সলিউশন করা যায় এবং অন্যান্য বইতে কিভাবে করেছে সেটাও আমি বলে দিই। তো যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম করা থাকতেই পারে, হ্যাঁ, সেজন্য আপনি বিভ্রান্ত হবেন না। আপনি আপনার মতন করে আপনার থিম অনুযায়ী যেভাবে আমি বুঝালাম, এই বুঝটা নিয়ে আপনি আপনার চিন্তাধারায় সুন্দরভাবে ম্যাথমেটিক্স সলিউশন করবেন। যেহেতু আমি বিভিন্ন ইউনিট কনভার্ট আপনাকে দেখিয়ে দিয়েছি, এখন আমি যে প্রথম যে ম্যাথটা দেখাবো প্রসেসের, তো এই ম্যাথটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেখেন। ভাই, আপনি যে দিয়েছেন না যে গ্যাস ধ্রুবক, দেখেন আমি নিজেকেই প্রশ্ন করি, ভাই আপনি যে দিয়েছেন গ্যাস ধ্রুবক আর সমান সমান সিপি মাইনাস সিভি, ভাই একটা বইতে দেখলাম যে আর ইকুয়াল হলো সিপি মাইনাস সিভি বাই আর, না, আর বাই আর এরকম দেখছেন, আর কি দেখছেন বলেন তো? সূত্রগুলো তো আপনাদের নকদর্পণ থাকতে হবে, এরকম দেখবেন আর কি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় করছে। এখন আমি শুরু করতেছি ম্যাথমেটিক্স, তারপরে আস্তে 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 সবগুলো বলবো। এখন দেখেন বলছে 1 কেজি আদর্শ গ্যাস, আর আমি বলি যে যখনই আমরা ম্যাথমেটিক্সটা করবো যা দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলবো, তারপর কি হবে না হবে সে পরের কথা। মানে থিমটা এইভাবে যে ফার্স্ট স্টেপে আমার কি করা উচিত, কি করণীয়, কিভাবে করলে একটা ম্যাথমেটিক্সটা আমি খুব সহজ ভাবে উপস্থাপন করতে পারবো এবং খুব সহজ ভাবে আমি হচ্ছে লিখতে পারবো, হ্যাঁ, যাতে আমার কোনো কিছু বাদ না যায়, মনে থাকে সবকিছু, সেই হিসাব অনুযায়ী আমি কেউ করে বলছে 1 কেজি আদর্শ গ্যাস, ওকে ফাইন, 1 কেজি এম মাস ভর, এম ইকুয়াল 1 কেজি। বলছে কি স্থির চাপ, এখানে চাপটা কি স্থির, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার তাপ দিয়ে এত ডিগ্রি সেন্টিগ্রেড হতে এত তাপমাত্রা উন্নীত হয়। তাহলে প্রাইমারি টেম্পারেচার T1, ফাইনাল টেম্পারেচার T2, এত ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে গেলে 273 যোগ করতে হয়, 273 যোগ করতে হয় সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে যেতে হলে। যদি ওই গ্যাসে প্রারম্ভিক আয়তন, প্রারম্ভিক মানে কি প্রাথমিক, প্রাথমিক আয়তন আমরা 1 কে প্রাথমিক ধরলাম V1 2 মিটার কিউব, এরপর সিপি দেওয়া আছে, সিপি ভ্যালুটা লিখে দিলাম, সিভি দেওয়া আছে, সিভি ভ্যালুটা লিখে দিলাম। এখন আমাকে বলেছে যে বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক, বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক, এটা নাও দেওয়া থাকতে পারে, হ্যাঁ, এটা দেওয়া থাকবে না। বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবকের মান নির্ণয় করো, বৈশিষ্ট্য গ্যাস দ্রবক কত এটা বলে দিতে পারে। আমি এটা বুঝাইছি কি জন্য, যে এইটা যদি দিয়ে দেয়, ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারে যে এই ইউনিটেই আপনাকে দেখাতে হবে, এই ইউনিটেই আপনাকে বলে দিল যে এই ইউনিটে দেখাতে হবে, আপনাকে বলে দিতে পারে এই জায়গাটায় কিলো জুল পার কেজি কেলভিনে দেখান, তখন আপনি কি করবেন সে তো বলবোই। এরপরে বলছে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা ইকুয়াল হোয়াট, সরবরাহকৃত তাপ, কি পরিমাণ তাপ সরবরাহ হবে এই কনস্ট্যান্ট প্রেসারে, সরবরাহকৃত তাপ এইচ কিলো জুলে বের করতে হবে। আমি এখানে কিলো জুল নাও থাকতে পারে, বলে যে সরবরাহকৃত তাপ কত, এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিকেট করে দিয়েছি, আপনাকে কিলো জুলে দেখাতে হবে, এটা ইন্ডিকেট করে দিয়েছি। বলছে কাজ সম্পাদন, কত কাজ সম্পাদিত হবে, কাজ কত, ওয়ার কত বলে দিতে পারে, ডাব্লিউ সমান হোয়াট, এটাকেও বলে দিয়েছি কিলো জুলে দেখাতে, এটা নাও থাকতে পারে, এটা কিলো ক্যালোরি থাকতে পারে, এক্সট্রা থাকতে পারে,
আপনাকে বলে দিতে পারে যে এই ইউনিটেই আমার অ্যান্সারটা দিতে হবে, বলে দিতে পারে। এই হলো আমার প্রশ্নের সম্পর্কে মোটামুটি ধারণা। এখন আমি সমাধানটা শুরু করতেছি। না দেখতে পারলে বলবেন, আমি জুম আউট করে দিচ্ছি, না দেখতে পারলে বলবেন। তো আমার যেহেতু ছিল কি এটা কনস্ট্যান্ট প্রেসার ছিল, এটা প্রথম ধাপ। এখন প্রথমে আমার বের করতে বলেছে বৈশিষ্ট্যগত গ্যাস দ্রব্য। আমি সবকিছু ভুলে যাব। বৈশিষ্ট্যগত গ্যাস দ্রব্য রিলেশনটা কি জানি আমরা, আর সমান সমান সিপি মাইনাস সিবি, এটা আমরা জানি, এটা লিখবো আগে। আর সবকিছু বলেছি ভুলে যাতে। এখন সিপির ভ্যালুটা বসাই দেবো এবং সিবির ভ্যালুটা আমি বসাই দেবো। বসিয়ে দিয়েছি। দেখেন ইউনিট কি আছে, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন আছে। তো তাহলে এর ইউনিটটা কি হবে, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। এখন আপনার কাছে যদি চাই যে এই বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবকটা আমাকে হচ্ছে ইউনিটটা বের করে দিতে হবে কিলো জুল পার কেজি কেলভিন, এটা আপনার কাছে চাইছে। সে সে আপনার কাছে চাইছে যে এত কিলো ক্যালোরিকে কি করতে হবে, বলেছে যে কিলো জুলে করতে হবে। তখন আপনি কি করবেন, কিলো ক্যালোরি থেকে আপনাকে জুল করতে হবে। তখন আপনি কি করবেন, এই ক্যালোরিকে আপনি জুল করবেন। তাহলে 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 4.2। আর 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, 4.2 কিলো জুল। এখানে আমি কিলো দিয়ে দিলাম, এখানেও আমি কিলো দিয়ে দিলাম, কোনো কিছু পরিবর্তন হলো, হলো না। যদি আমি বলতাম যে 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান সমান কত জুল, তখন আপনি বলতেন যে 4200 জুল। ক্লিয়ার? কারণ আমি জানি যে 1 ক্যালোরি সমান সমান হলো 4.2 জুল, 1 ক্যালোরি। এখন কিলো ক্যালোরি তাহলে কত কত জুল হবে, 4200 জুল। তাহলে এখানে আছে কিলো ক্যালোরি, তাহলে এই ক্যালোরিকে আমি বলেছি কি জুলে, কিলো জুলে করে নিতে, এটা কিলো জুলে। তাহলে এর সাথে কি করবো আমি, 4.2 বলেন গুণ হবে, গুণ করে দেবো, 4.2 আমি গুণ করে দেবো। তাহলে কি হবে, ইউনিটটা কিলো জুলে হবে। কিলো জুলে চলে আসবে। এখন একটা বইতে ধরেন আপনি দেওয়া ছিল, আপনাকে আমি বলি, এটা দেওয়া ছিল এরকম যে আপনার সামনে থাকতে আসতে পারে তো এই জিনিসটা, সেজন্য আপনাকে বলে দিচ্ছি যে আপনার এসেছিল এই জিনিসটাই, এই জিনিসটা আপনার আসতে পারে যে হলো বলে দিতে পারে যে কেজি মিটার পার কেজি কেলভিন। তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন বলেন তো? আপনাকে কিন্তু আমি শিখাইছি, আপনি যদি না পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা। আমি কিন্তু খুব সুন্দর করে শিখাইছি কিলো ক্যালোরি থেকে, কিলো ক্যালোরি, এই যে কিলো ক্যালোরি থেকে কিভাবে আপনি হচ্ছে কেজি মিটারে যাবেন। আমি বলেছি কত কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান সমান কত কেজি, 1000 ক্যালোরি, কত কেজি মিটার, এটা কিন্তু আমি শিখাইছি। 427। যাক ধন্যবাদ, আমার শেখানো সার্থক। মানে আমি এটা চাচ্ছি, আমার মানে ভালো লাগবে যখন আমি এটা জিনিস শেখাবো, তো সেটা তখন মনে রাখবেন, এটাই সবচেয়ে বেশি ভালো লাগা। এই দেখেন এই জিনিসটা আমি সেই জন্য বলি যে আমি প্রতিটা টপিক শুরু করার আগে সুন্দরভাবে সবকিছু সূত্র, প্রয়োজনীয় ইউনিট, কনভার্টার, হাবিজাবি সবকিছু সুন্দরভাবে শেখাইছি। এই দেখেন 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান, আগের ক্লাসে বলছিলেন তো, 1 কিলো ক্যালোরি সমান এই যে 427 কেজি কেজি পার মিটার। কেজি মিটার, সরি। কিভাবে এসছে আমি কিন্তু গত ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি। এছাড়াও তো ক্লাস ভিডিও করাই আছে, অলরেডি এটাও ভিডিও হচ্ছে, এটাও আপলোড দিয়ে দেবো, আপনার চেষ্টা করবেন
এই টপিকস অনুযায়ী ধীরে 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 একটু একটু করে দেখার জন্য, তাহলে ভালো হবে, খুব সুন্দর হবে। তো আমি দেখেন একটা অঙ্ক করানোর জন্য কতগুলো বিষয় কিন্তু এখানে উপস্থাপন করেছি কিন্তু। তো সেজন্য বলি, যখন আমি ক্লাস করাবো তখন আপনি রাফ করে একটা খাতা নিয়ে রাখলেন যে ভাই এটা কিলো ক্যালোরি বললো, আবার কিলো জুলে নিয়ে যেতে বললো, আবার ভাই দেখলাম যে কেজি মিটারে নিয়ে যেতে বললো। তখন আমরা কি করব? তখন আমরা এই যে এই বিষয়গুলো দেখবো এবং করব। বোঝা গেছে একটা টপিকস? জি ভাই। যাক, ধন্যবাদ। বুঝে ফেলতে হবে। দেখেন এখানে অনেকগুলো কথা বলেছি, ইউনিটের বিষয়ে কোনো কনফিউশন নাই, কোনো কিচ্ছু নাই। অর্থাৎ আপনি দেখলেন যে এক জায়গায় দেখলেন যে আর বাই এত ইকুয়াল সিপি মাইনাস সিভি দেখলেন, ঠিক আছে ভাই? এটি কি সূত্র? না ভাই, এটি কোনো সূত্র নাই, এটি কোনো সূত্র না। আপনি কিন্তু এটি সূত্র হিসেবে মুখস্থ ফেলেছেন। আর বাই জে। হ্যাঁ, আর বাই জে দিয়ে আর বাই জে ইকুয়াল সিপি মাইনাস সিভি আপনি লিখে অঙ্ক করে ফেলছেন। এটি সূত্র, বিশাল সূত্র মুখস্থ ফেলেছেন আপনি, কিন্তু এটা কোনো সূত্র না, কিন্তু এটি কোনো রিলেশন না। এই যে মাত্র শুধুমাত্র কি এই যেটা দিয়েছে, শুধুমাত্র এই যে এখানে কিলো ক্যালোরি না হয়ে সেটা হয়ে যাবে কিসে? কেজি জুলে। মিটারে হয়ে যাবে। ও না, সেই জন্য, কেজি মিটারে, সরি কেজি মিটার। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে বুঝে ফেলতে হবে। তো এরপরে দ্বিতীয়টা বলছে যে আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা ইকুয়াল সিপি বাই সিভি। তো আমরা সিপি ভ্যালু জানি, সিভির ভ্যালু জানি, বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। একটা ছোট্ট একটা রিলেশনটা আমরা জানি, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, এটা আমরা জানি আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তো এরপরে বলছে সরবরাহকৃত তাপ। এই যে তাপ সরবরাহ করবে, আমার কিন্তু মাথার ভিতরে ওটা রাখতে হবে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কোন প্রসেসটা এটা? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস কিন্তু এটা। তাহলে সরবরাহকৃত তাপটা কি হবে? এই যে এমসিপি টি2 মাইনাস এমসিপি টি1, এটা কি হচ্ছে? এক্সপানশন হচ্ছে। তাহলে এক্সপানশন হলে কবে? সম্প্রসারণ হচ্ছে হ্যাঁ, টি2 সম্প্রসারণ। টি2 মাইনাস তাহলে টি1। টি2 মাইনাস টি1 হবে। আমি টি2 এবং টি1 এর মান বসাই দিলাম, দিয়ে আমরা চলে আসলাম কিসে? একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, সি ভ্যালুটা বসাই দিলাম। এখন ইউনিটটা কি হবে ভাই? এখন এর ইউনিট কি? এই সিপি ইউনিটটা কি ছিল? কিলো ক্যালোরি কিলো ক্যালোরি পার কেজি পার কেলভিন। কেজি ডিগ্রি কেলভিন। আর এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারের ইউনিটটা কি? কেলভিন। কেলভিন। এই টেম্পারেচারের ইউনিটটা হলো কেলভিন। তাহলে দেখেন, আর এই যে মাস, এই যে ভর, ভরের ইউনিট কি? মিটার, কেজিতে ছিল। কেজি ছিল। জি। তাহলে আমার এই কেজি, এই কেজি, এই কেলভিন, এই কেলভিন কেটে যে শুধু কি দেখলো? কিলো ক্যালোরি। এই যে, তাহলে আমি কি কিলো করে ক্যালোরি। দিছি? এই যে কিলো ক্যালোরি আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন আমার কাছে চাইছে কি? বলেছে যে কিলো ইউনিটটা জুলে। কি? কিলো জুলে চাইছে। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান জানি আমরা 4.2 4.2 কিলো জুল। 4.2 কিলো জুল। তাহলে সেটাই আমরা করলাম যে 4.2 কিলো, 4.2 গুণ করে দিলাম, তাহলে আমার এই ইউনিটটা কিলো জুলে চলে আসলো। এখানে কিন্তু ইউনিটটাও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ইউনিটটা এসছে। জি। আপনারা তো কিছু বলেন না যে ভাই বুঝতে পারতেছি, বোধগম্য ভালো হচ্ছে কিনা। হ্যাঁ ভাই, বুঝতেছি। এটা বলবেন, না হলে আছে নিজের কাছে খারাপ লাগে যে আসলে আমি যে কথাগুলো বলতেছি, এত কষ্ট, কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়, সত্য বাস্তব কথা। কারণ আমি না, অবশ্যই কিন্তু যদি এই কথাগুলো যদি কাজে না লাগে তাহলে সম্পূর্ণটাই বৃথা আর কি। ভাই, তো সব থেকে আপনারা, কষ্টের পেশা হলো শিক্ষাগত পেশা। হ্যাঁ, সেজন্য কথাগুলো বলবো, কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, না বুঝলে বলতে হবে। হ্যাঁ, আর লজ্জা পাওয়ার দরকার নেই ভাই। আপনি চেহারাও আমি দেখতেছি না, আপনি আমার চেহারা দেখতেছেন না, আর বাকি যারা এই ক্লাসগুলো করতেছে তারাও আপনার চেহারা দেখতেছে না। এখানে লজ্জার কোনো কিছু নাই, বুঝছেন? আপনি মনে যা চাবে তাই বলে দেবেন, যা মনে চাই, কিন্তু গালি গালাজ বাদে, পড়ালেখা বাদে, যা মনে চায় সেগুলো বলবেন। ভাই কি বলেন? ওইটা এম সিপির জায়গায় সিবি হলো না কে? ভি সিবি বসালে কি সমস্যা হইতো? এখানে 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 হ্যাঁ হ্যাঁ, এম সিপি বসাইছেন না, সিবি বসালে কি হইতো? এইটা হলো সিবি সিবি হলো না কেন? কনস্ট্যান্ট প্রেসার। এটা
কনস্ট্যান্ট প্রেসারে সিপি কনস্ট্যান্ট প্রেসার ভি আছে না, আপেক্ষিক চাপ ভলিউম আছে না, কনস্ট্যান্ট ভলিউম। স্থির চাপে, এটা হলো স্থির চাপে। এটা হলো কনস্ট্যান্ট প্রেসার। চাপ না হয় লিংক শেয়ার করলাম। আপনি আপনি এই যে এটা মনে আছে যেটা এই যে যখন হলো হচ্ছে প্রেসার যখন কনস্ট্যান্ট তখন তার আছে হিট প্রবাহ অর্থাৎ তাপ প্রবাহের সমীকরণটা মনে আছে? এই যে যখন কনস্ট্যান্ট প্রেসার তখন সিপি, যখন কনস্ট্যান্ট ভলিউম তখন সিভি। এই যে প্রসেসটা ম্যাথ করাচ্ছি, এই প্রসেসটার ম্যাথ হলো কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। কনস্ট্যান্ট প্রেসারে তাহলে কি হবে? হিটের জন্য এম সরি হলো সিপি হবে আপেক্ষিক তাপ। এটা হলো স্থির চাপে আপেক্ষিক তাপ। এই দেখেন এই কথাগুলো আপনারা প্র্যাকটিস করেন না, সেজন্য কোশ্চেন করলেন। স্থির চাপে আপেক্ষিক ভালোই তাপ। করেছেন। এই যে আর সিভি হলো স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এই যে স্থির চাপে আপেক্ষিক তাপ, তো যেহেতু আমার কি স্থির চাপ, তাহলে স্থির চাপে তাপ প্রবাহ বের করতে বলেছে, তাহলে স্থির চাপে তাপ প্রবাহ হলো হিট। আমরা সেটাকে এইচ দ্বারা ডিনোট করছি বা এটা কি কিউ দ্বারা ডিনোট করতে পারি। তার জন্য সমীকরণ হলো এম সি। এখন এম সি কনস্ট্যান্ট প্রেসার, তাহলে হচ্ছে হবে আমার হলো ভি। যদি হলো কনস্ট্যান্ট ভলিউম হতো তাহলে হয়তো যে স্থির আয়তন হলে এই যে স্থির আয়তন আপেক্ষিক তাপ, যদি আয়তন স্থির হতো তাহলে হলো সিভি হতো। ক্লিয়ার বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। ধন্যবাদ। এখানে এই যে এই কথাটা, এই যে স্থির আয়তন যদি দিয়ে দিতাম, আমি এখানে যদি স্থির আয়তন দিয়ে দিতাম, তখন আমি এই জায়গায় সি ভির ভ্যালুটা আমি ইউজ করতাম, সিভি লিখতাম। ধন্যবাদ। এটা একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, একটা খুব সুন্দর কোশ্চেন যে কেন ভাই এটা হলো, যদি প্রশ্ন করলে বুঝতে পারতো। এরপরে বলতেছে যে কাজ সম্পাদন, কি পরিমাণ কাজ সম্পাদিত হবে এই স্থির স্থির চাপে। তো স্থির চাপে কাজের পরিমাণ আমরা দেখছিলাম যে ভি হলো পি ভি টু মাইনাস ভি ওয়ান, আয়তনের ডিফারেন্স দেওয়া থাকে। যেহেতু এখানে আয়তনটা আমার প্রাইমারি ভলিউমটা দেওয়া আছে, এখানে আমার আর দরকার নাই। তো সেই জন্য আমার যেহেতু টেম্পারেচারের ডিফারেন্সটা দেওয়া আছে, তো আমি সেই জন্য টেম্পারেচারের ডিফারেন্স দিয়ে অঙ্ক করবো। তাহলে ডাব্লিউ সমান সমান কাজ সমান সমান এম আর টি টু মাইনাস টি ওয়ান। যেহেতু আমার এক্সপানশন হয়েছে সেজন্য টি টু মাইনাস টি ওয়ান, কম্প্রেশন হলে আমার টি ওয়ান মাইনাস টি টু হতো। তো এখানে মাস হলো ওয়ান, আর এর ভ্যালু তো আমরা বের করলাম, উপরে যে বের করে দেখলাম আমরা আর এর ভ্যালুটা বের করে ফেলেছি। এরপর টেম্পারেচার ডিফারেন্স লিখে দিলাম, তো আমার এখানে এসে কিসে কিলো ক্যালোরিতে আমার ভ্যালুটা এসেছে। ওকে ফাইন। আমি তো বললামই যে কাজটাকে আমার কিলো জুলে করে দিতে হবে। তাহলে আমরা জানি যে ওয়ান, আমরা আগে প্রথমে লিখবো যে 1 ক্যালোরি সমান সমান, আমরা জানি যদি 4.2 জুল হয়, 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল হয়, তাহলে 1 কিলো ক্যালোরি সমান হবে 4.2 কিলো জুল। অর্থাৎ এই পাশে কিলো দিয়ে দিলাম, এই পাশেও কিলো দিয়ে দিলাম, সেজন্য হচ্ছে 4.2 থেকে গেল। যদি এরকম করে লিখতাম 2200, তাহলে আমরা কিলো দেবো না, তাহলে কিসে হয়ে যাবে, 1000 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 4200 জুল হতো। ক্লিয়ার বিষয়টা? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না যে কিলো ক্যালোরি ভাই 1 ক্যালোরি সমান 4.2 জুল লিখলো, আবার 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল লিখলো। হ্যাঁ, এটা কিন্তু বুঝে ফেলতে হবে যে এখানে কিলো কিলো কেটে গেল, সে একই তো কথা আছে কি 1 কিলো সমান 4.2 জুল। তো এই হলো আমাদের প্রথম ম্যাথটা ছিল। এই প্রথম ম্যাথে কি কি ভাবে আসতে পারে, হ্যাঁ, সকল বিষয়গুলো আলোচনা করলাম। তো দ্বিতীয় ম্যাথগুলো এখন আমি রাফলি বলতে বলতে চলে যাবো, কারণ আমাদের ইউনিটের বিষয়গুলো, প্রসেসের বিষয়গুলো সবগুলো বলেছি আমরা। তো এখন দেখেন যে রাফলি কিভাবে বলি আমি। বলছে একটি পাত্রে কার্বন ডাই অক্সাইড বদ্ধ অবস্থা আছে, এই কথাটা বুঝে ফেলতে হবে, যেটা হলো কনস্ট্যান্ট ভলিউম, বদ্ধ ভলিউম। এই যে এই সেন্টেন্সে বুঝে ফেলতে হবে। তারপর তার ভর দেওয়া আছে, তার টেম্পারেচার দেওয়া আছে, তার প্রেসার দেওয়া আছে। পাত্রটিতে তাপ প্রয়োগ করে
এত চাপে নেওয়া হলো, আর বাহির করো শেষ তাপমাত্রা গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃত কাজ এবং তাপ শক্তির পরিমাণ দেওয়া আছে সিভি সমান এত। ওকে ফাইন, দেওয়া আছে। এখন যেহেতু বলেছে যে আমার কি ওর সব দেওয়া আছে, এগুলো আর বললাম না কিন্তু, কারণ আপনি তো সিকুয়েন্স বললামই যে এভাবে লিখবেন। তো এটা আমি একটু জুম আউট করে আমি একটা পেজে নিয়ে আসার চেষ্টা করি যে একবারে যাতে বোঝাতে পারি। তো আমার শেষ তাপমাত্রা চাইছে, যেহেতু কি আমার কনস্ট্যান্ট ভলিউম, কেন কনস্ট্যান্ট ভলিউম হলো বদ্ধ অবস্থায় আছে, বদ্ধ বলে দিয়েছে, বদ্ধ মানে কি এই ল্যাঙ্গুয়েজ থেকেই আপনাকে বুঝে নিতে হবে যে কোন প্রসেস। তো তার জন্য কনস্ট্যান্ট ভলিউমের জন্য এই যে আমার ইকুয়েশনটা আমরা জানি, তো এখান থেকে আমি টি2 টা বের করে ফেললাম, এটা বুঝালাম না। যেহেতু বলেছে যে কৃত কাজটা কত, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউমে কোনো পরিবর্তনই হয় না, তখন কোনো কাজ হয়? তখন কোনো কাজ হয় না, সেজন্যই কাজ হলো 0। জিরো, একার স্টেট কাট কথা। এরপরে বলেছে যে তাপ শক্তি পরিমাণ, কি পরিমাণ তাপ সরবরাহ করবে। এই যে যেহেতু এটা কনস্ট্যান্ট ভলিউম, সেজন্য আমরা দিয়েছি কি এই যে সিভি দিয়ে দিয়েছি। আর এখানে আছে টি2 কত, টি2 আছে আমার এত কেলভিন, আর টি1 আর T1 টি2 আছে। আর টি2 বের হয়েছে আমার এত কেলভিন। এখন এটা কি হয়েছে, এক্সপানশন হয়েছে, এই যে টেম্পারেচার বেড়ে গেছে, এক্সপানশন হয়েছে। তাহলে এক্সপানশন যেহেতু হয়েছে, তাহলে টি2 মাইনাস টি1 বসিয়ে দিয়েছি। তো এখন ইউনিটটাও আমরা জানি, ইউনিটটা দেখবো কিভাবে, আমরা ইউনিটটা দেখবো, আমরা কিন্তু আলোচনাই করেছি যে ইউনিটটা কিভাবে আমরা বের করব। এই যে ইউনিটটা কিন্তু এখানে কিলো ক্যালোরি আছে বলেই, আর এই যে এই কেজি আর ভরের কেজি কেটে যাবে, আর এই কেলভিন কেটে যে কেজি কেলভিন এই যে কেটে আমার যাবে। আছে কিলো ক্যালোরি। যদি আমার কাছে যদি বলতো যে কিলো জুলে দেখাতে, তাহলে কিলো জুলে দেখাতাম। 4.2 গুণ আর হতো যদি বলতো যে 420। কেজি মিটারে দেখাও, কেজি মিটারেও দেখাই দিতাম আমি। 420, সেম এই ম্যাথটাই, 427। সেম এই ম্যাথটা দেবো। আমি বলবো যে আমার ইউনিটটা আছে, যে তাপ প্রবাহ হবে, এই তাপ প্রবাহের পরিমাণটা কেজি মিটারে দেখো। তখনই আপনি আর কি হলো, প্র্যাকটিস করছি তো কিলো ক্যালোরি দিয়ে এগুলো এসেছিল, এখন কি করবো, আমি এই জায়গায় মানটা চেঞ্জ করে দিলাম, কিলো জুলে দিয়ে দিলাম। তখন আপনি ভুল করে এদিক না খেয়াল করে কি করলেন, এখানে কিলো ক্যালোরি দিলেন, কারণ আপনার মনে আছে যে এখানে কিলো ক্যালোরি অ্যান্সার হওয়ার কথা। সেজন্য যাই করবেন সবকিছু ইউনিটের দিকে লক্ষ্য করবেন, সবচেয়ে বড় কথা হলো ইউনিটের দিকে লক্ষ্য করা। তো এটা গেল একটা কথা, যে প্রসেস গুলো চিনবো। এবার বলছে যে আদর্শ গ্যাসের কোনো তাপ প্রবাহ হচ্ছে না, এই যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না, কোনো তাপ প্রবাহ, কনস্ট্যান্ট টেম্পারেচার। কোনো তাপ প্রবাহ হচ্ছে না। যদি তাপ প্রবাহ না হয়, তাপ দিচ্ছে না মানে কি, টেম্পারেচার, এই টেম্পারেচার কনস্ট্যান্ট, কোনো তাপ প্রবাহ হচ্ছে না, এটাকে বলে যে হলো রিভার্সেবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেস। কোনো তাপ প্রবাহ হচ্ছে না, এটা হলো রিভার্সেবল রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার Adiabatic প্রসেস। process। অর্থাৎ রিভার্সেবল এডিয়াবেটিক প্রসেস, রিভার্সেবল এডিয়াবেটিক প্রসেস। কোনো তাপ প্রবাহ হচ্ছে না মানে কি, হিট জিরো, তাপপ্রবাহ যে হিট 0। হ্যাঁ। হিট জিরো। তো এই যে এইটুক দেখে বুঝতে হবে যেটা, এইটুক দেখে বুঝতে হবে যেটা কোন প্রসেস, কোন হিট প্রবাহ হচ্ছে না, তাহলে তাপ প্রবাহ। ওই যে আমি কিন্তু ইকুয়েশনটা দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না, আমি কিন্তু দেখিয়ে এসেছিলাম যে এই যে এই কন্ডিশন গুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না। এই যে কোনো, এই যে তাপ প্রবাহ কার হ্যাঁ, হচ্ছে না, এই যে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। এই যে এর কোনো তাপ প্রবাহ হচ্ছে না। যদি বলতো যে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় নাই, তাহলে তাপমাত্রা স্থির, কনস্ট্যান্ট টেম্পারেচার। এনথালপির কোনো পরিবর্তন হয় নাই, জিরো, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার টেম্পারেচার। কনস্ট্যান্ট। এরপরে বলেছে যে কোনো কাজ হচ্ছে না, বদ্ধ পাত্র, কনস্ট্যান্ট আয়তন ভলিউম। স্থির। ঠিক আছে, তো এরকম করে সব বিষয়গুলো আপনাকে জানতে হবে, সবগুলো মনে রাখতে হবে এগুলো। তো এখন আমার কাছে চাইছে কি, সবগুলো তো দেওয়া আছে, এগুলো তো আপনি লিখতে পারবেন কারণ সিকোয়েন্স আমি বলে দিয়েছি একবার। তো চাইছে যে কাজের পরিমাণটা নির্ণয় করুন। কাজের পরিমাণ আপনি কিন্তু সব ভুলে যাবেন, এগুলো সব ভুলে যাবেন, এগুলো মনে রাখার দরকার নাই, এগুলো মনে রাখবেন না, প্রথম অপশনে মনে রাখবেন না, আপনি আপনাকে যা বলেছে তাই করবেন।
বলেছে কাজের পরিমাণটা নির্ণয় করো। ওকে ফাইন, কাজের পরিমাণ নির্ণয় করব। W সমান সমান আমি জানি যে P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। ভাই আমরা দেখছিলাম যে হলো V2 P2 V2 মাইনাস হলো P1 V1 বাই হলো গামা মাইনাস 1 দিছিলেন। ভাই আপনি দেখতেছি 1টা আগে দিচ্ছেন আর 2টা পরে দিচ্ছেন, এই কারণটা কি ভাই? কারণটা কি ভাই এরকম দিলেন কেন? ওই সিলিন্ডারের মধ্যে এত চাপে এত আয়তন হইতে এত চাপের ব্যবস্থা করা হলো। প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল? 1500 কেপিএ, এরপরে চাপটা কত হয়েছে? 101 101 তাহলে কিলোপ্যাসকেল। হ্যাঁ, তাহলে এই যে প্রসেসটা এখানে কি হয়েছে? এক্সপানশন হয়েছে না কম্প্রেশন হয়েছে? কম্প্রেশন। সংকোচন করা হয়েছে, কম্প্রেশন। সংকুচিত হয়েছে। যদি সংকুচিত হয় তাহলে এজন্য P1 V1 হয়েছে। P1 V1 মাইনাস P2 V2। যাক ধন্যবাদ, এইটুকু শেষ হয়ে গেল বোঝানো। তাহলে এখন আমার প্রাইমারি প্রেসার জানি, প্রাইমারি ভলিউম জানি, সেকেন্ডারি প্রেসার জানি, কিন্তু আমি ভলিউমটা জানি না, V2টা জানি না। এখন V2টা বের করব। এটা কি প্রসেস ছিল? রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার। রিভার্সিবল অ্যাডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসে আমার P1 দুটো দেওয়া আছে, V1 দেওয়া আছে। এখন V2টা বের করব। তাহলে আয়তন এবং চাপ অর্থাৎ ভলিউম এবং প্রেসারের সাথে সম্পর্কটা কি? তাহলে আমরা জানি যে V2 বাই V1 ইকুয়াল P1 বাই P2 পাওয়ার 1 মাইনাস গামা 1 বাই গামা। তো ভাই আপনি না দেখাইছিলেন যে হলো P1 বাই P2 P2 ইকুয়াল দেখাইছিলেন যে আপনি আবার একে V2 বাই V1 V2 বাই V1 পাওয়ার গামা উপরে দেখাইছিলেন গামা। ভাই। তো আপনি এটা আবার এখানে এটা লিখলেন কেন ভাই? এই একই কথা ভাই। একই কথা। এই যে V2 বাই V1 এটাকে ফ্রি করে দিয়ে এই পাশকে আমি পাওয়ারে দিয়ে দিলাম। তাহলে P1 বাই P2 এটা যদি হলো গুণ অবস্থা থাকে তাহলে এদিকে সে গামাটা 1 বাই গামা হয়ে যাবে। তো কিভাবে হবে সেটাও কিন্তু বলছিলাম যে পাওয়ারকে আপনি তো এটাই শুধু মনে রাখতে চান, এটাই মনে রাখতে চান, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাতেও আপনি পরিবর্তন করতে পারবেন। আমাদের হাতে 3 মিনিট সময় আছে, এই 3 মিনিটে এই ম্যাথটাই শেষ করবো আর কি। তো এটা যদি পরিবর্তন করছেন এটাই মনে রাখবেন। এটা মনে রেখে এটা কিভাবে হলো ভাই? তো বলছিলাম যে পাওয়ারকে বেজে নিয়ে আসতে গেলে লগ দ্বারা গুণ করতে হয় উভয় পক্ষকে। তো গুণ করলাম লগ দ্বারা, তাহলে P1 বাই P2 ইকুয়াল হচ্ছে, তাহলে লগ দিয়ে দেবো, তাহলে গামা চলে আসবে এখানে। তার লগ পাওয়ারকে বেজে নিয়ে চলে আসলাম লগ দ্বারা গুণ করে, তাহলে V2 বাই V1। ওকে ফাইন, হয়ে গেল, শেষ কথা। এখন আমি এই গামাকে কি করব? এই পাশে নিয়ে চলে আসবো। ওকে নিয়ে আসি, এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে হবে কি সেটা আমার 1 বাই গামা লগ P1 বাই P2 ইকুয়াল V2 বাই V1। ওকে ফাইন, ঠিক আছে, ভালো কথা, খুব সুন্দর কথা। এখন সরি এখানে লগটা দিতে ভুলে গেছি, লগ থাকবে। তো এখন এখানে যে 1 বাই গামা আছে, লগ আছে। ওকে ফাইন, তাহলে আমি লিখলাম লগ P1 বাই P2 লিখলাম। এখন এই যে এটা বেজে ছিল 1 বাই গামা, এটাকে পাওয়ারে করে দিলাম, 1 বাই গামা দিয়ে দিলাম। আর এরপর দিলাম কি লগ V2 বাই V1। তো এখন উভয় পক্ষ থেকে আমি লগ লগ তুলে দিলাম। লগ লগ তুলে দিলে আমার P1 বাই P2 ইকুয়াল, সরি আচ্ছা V2 বাই V1 ইকুয়াল হলো P1 বাই P2 1 বাই গামা। এরপরও আমি দেখাইছিলাম প্রমাণের ভিতরে কিভাবে P2 বাই সরি P1 বাই P2 ইকুয়াল V2 বাই V1 গামা এটা কিভাবে আসে, এই সব প্রমাণেও উল্লেখ করে দিয়েছি। যদি ওটা আপনার জন্য প্রয়োজন নাই, শুধুমাত্র রিলেশনে বিল্ড আপ করার জন্য, বোঝানোর জন্য কিভাবে এসছে সেটা দেখাইছি। আশা করি মানে বুঝতে পারছেন এই বিষয়টা। না বুঝতে পারলে অবশ্যই বলবেন আবার। তো এখান থেকে আমি ভিডিওটা বের করে ফেললাম, ভিডিওটা এখানে বসাই দিলে আমার কাজে করে। এখন অনেক বইতে দেখবেন যে করছে কি, তারা এই উপরে V2 মাইনাস V1 মাইনাস P1 V1 লিখেছে, আর নিচে কি করছে 1 মাইনাস গামা। একটা কথা মনে রাখবেন, এটা কখনোই পসিবল না।
ওয়ান মাইনাস গামা কখনোই পসিবল না, কখনো গামার মানটা কখনোই অনেক থেকে ছোট হবে না। এরকম কখনোই পসিবল না। অলওয়েজ হবে না। 1 থেকে গামার ভ্যালুটা বড়, 1 থেকে অলওয়েজ গামার ভ্যালুটা বড়, আর n থেকে বড়। 1 থেকে n বড়, n থেকে গামা বড়, অর্থাৎ কি গামা থেকেও 1 বড়। ওটা কখনোই করবেন না আর কি। তো এরপরে বলছিলাম যে এই প্রসেসের নামটা লেখো। এই প্রসেসের নামটা লিখবো কিভাবে? এই যে এখান থেকে তাপ প্রবাহ হচ্ছে তাপ না, প্রবাহ হচ্ছে না, মানে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটাও একটা আমার এটা বলে অ্যাডিয়াবেটিক।